নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকের বিষয় মোহাম্মদ ইউনূসের আসল চেহারাটি কেমন। একটা গল্প দিয়ে শুরু করি। ইংরেজি ভাষায় এক বিখ্যাত ছোট্ট উপন্যাস, বহু পঠিত, নাম স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। গল্পের ডক্টর জেকিল একজন আপাত ভালো মানুষ, কিন্তু সব ভালো মানুষের মধ্যে একজন খারাপ মানুষও লুকিয়ে থাকে, অনেকটা সুপ্ত অবস্থায়। ভালো মানুষরা শাসন করে রাখেন তাদের ভেতরের খারাপ মানুষটাকে, তাই তারা পরিচিত হন ভালো মানুষ হিসেবে। আর যারা এই শাসন করতে পারেন না তাদের ভেতরের খারাপ সত্তাকে, তাদের খারাপ সত্তাটা তাদেরকে ক্রমশ দখল করে নেয় এবং তাদের পরিচিতি হয় খারাপ মানুষ হিসেবে। ডক্টর জেকিলের পরিচয় ভালো মানুষ হিসেবে। তো একদিন তিনি এক আশ্চর্য ওষুধ আবিষ্কার করে ফেললেন। এই ওষুধটি নিলে ভেতরের ভালো সত্তা ঘুমিয়ে পড়ে আর জেগে ওঠে খারাপ সত্তা। যে খারাপ কাজ স্বাভাবিক অবস্থা বা অন্য সময় তিনি করতে পারেন না, সেটাও এই ওষুধ নেওয়ার পর করে ফেলেন অবলীলায়। এই ওষুধের একটা অ্যান্টিডোটও অর্থাৎ প্রতিষেধকও আবিষ্কার করেছেন তিনি, এবং এটি ব্যবহার করলে আবার তিনি ভালো মানুষ হয়ে যান। অর্থাৎ ডক্টর জেকিল রাতের বেলায় ওষুধটি ব্যবহার করে খারাপ মানুষ হন, তখন তার নাম মিস্টার হাইড হয়। আবার দিনের আলো ফোটার আগে অন্য ওষুধ নিয়ে ভালো মানুষ হয়ে যান, তখন তার নাম হয়, পরিচিতি হয় ডক্টর জেকিল। এভাবে রাতে খারাপ দিনে ভালো, এই দুই সত্তা নিয়ে চলছিল তার সময়। কিন্তু ভালোর চেয়ে তো খারাপের শক্তি বেশি হয় সব সময়। যেমন সাধুর চেয়ে অসাধু বা ডাকাত, তাদের শক্তি বেশি। সুতরাং ডক্টর জেকিলের মধ্যে আস্তে আস্তে এইভাবে চলতে চলতে মিস্টার হাইড বলবান হয়ে উঠল, আর তার মধ্যে যে ডক্টর জেকিল ভালো সত্তা, সেটা কমজোর হতে থাকলো। এভাবে একসময় এমন পরিস্থিতি হলো যে হাইড হওয়ার ওষুধ ব্যবহার না করেও তিনি হাইড হতে থাকলেন, এবং জেকিল হওয়ার ওষুধ ব্যবহার করেও জেকিল হওয়া বন্ধ হয়ে গেল তার। এইভাবে চলতে চলতে একদিন তিনি একটা মানুষকে পর্যন্ত খুন করে ফেললেন। এই খুনটা করার পর তার ভেতর একটা ঝাঁকুনি এলো, তীব্র আত্মগ্লানি। সেই আত্মগ্লানি চেপে ধরল তাকে। সেই সঙ্গে সঙ্গে তার পেছনে রাষ্ট্রশক্তিও তার পেছনে লেগে গেছে। ততদিনে তিনি বুঝলেন এই জীবনে তিনি আর বেশি দিন থাকতে পারবেন না, এই জীবনে আর তিনি ভালো হতে পারবেন না। ফলে মুক্তি পেতে আত্মহত্যা করলেন তিনি। এই গল্পটির কেন্দ্রীয় চরিত্রে আধুনিকতম রূপ যেন আমাদের মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের চিন্তাকে যদি তার ডক্টর জেকিল রূপ ধরে নিই, তাহলে এই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডে তার যে বিপুল দুর্নাম, বিশেষ করে ঋণের বিপুল সুদের হার এবং ঋণের টাকা আদায় করতে গিয়ে তার ব্যাংক যেসব অত্যাচার করে, সেটা একেবারেই মিস্টার হাইডের চরিত্র। গ্রামীণ ব্যাংকে চাকরি পায় যারা, তারা চাকরি ছাড়তে চাইলে যে কি অবস্থা হয় তার কিছু কাহিনী জানি। এমন অক্টোপাসের মতো চুক্তির জালে জড়িয়ে রাখা হয় তাদের, যে অনেককে জমি জমা বিক্রি করে চুক্তির শর্ত, অর্থাৎ কাজ ছেড়ে দিতে গেলে তাদের জমি বিক্রি করে সেই টাকা কোম্পানিকে দিয়ে তাদের কোম্পানির কাজ ছাড়তে হয়, তারপর তারা মুক্তি পায়। অথচ দেখুন, এই গ্রামীণ ব্যাংকের জোরে ডক্টর ইউনূস জগৎ বিখ্যাত। যেন কত বড় কাজ করেছেন গরিব মানুষের জন্যে। আপনি পুরো বাংলাদেশ ঘুরে দেখুন, এত বছর ধরে যদি 10টা মানুষ খুঁজে পাবেন না যারা গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে উঠে দাঁড়িয়েছে, তাদের ব্যবসা অনেক বড় করতে পেরেছে। 10টা মানুষ পাবেন না।
যদি পান, প্রিয় দর্শক, সত্যিই যদি এরকম কেউ থাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবব। ডক্টর ইউনূস একজন আদ্যপান্ত দ্বৈত সত্তার মানুষ, দ্বৈত চরিত্র। ডক্টর জেকিলকে ওষুধ ব্যবহার করে চরিত্র পাল্টে নিতে হতো, দিনে ভালো রাতে খারাপ হতেন। আর ইউনূস সাহেব এই আছেন ডক্টর জেকিল, পরক্ষণে মিস্টার হাইড। কোনো ওষুধ ছাড়াই তার এই রূপান্তর। তার পিতা লাল মিয়া সওদাগরের জিন সম্ভবত দায়ী এই জন্য। তিনিও বড় গ্রামীণ সুদখোর ছিলেন চট্টগ্রামে। পুত্র ইউনূস সেই লাইনে আরও পরিণত, বাপের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন আরও অনেক বড় করে। গ্রামীণ ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি ডলার অনুদান পায়, ওই ইউএসএআইডি এদের মাধ্যমেও পেয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন সংস্থা থেকে পায়, সরকার থেকে পায়। অবশ্যই এই অনুদান পায় তারা গরিব মানুষের সেবার জন্যে। সেসব টাকা উনি বেনামে নিজের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। এগুলো আসে এই জন্য প্রায় 50-60টা সেল অ্যাকাউন্ট খুলে রেখেছেন মোহাম্মদ ইউনূস। এই অ্যাকাউন্টগুলো এ যাবৎ ধরা পড়েছে, ধরা পড়েনি এমন কত অ্যাকাউন্ট আছে কে জানে। প্রায় 700 কোটি টাকা কর ফাঁকি, অন্যান্য আর্থিক অপরাধে অভিযুক্ত তিনি। অথচ তিনিই আবার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। ক্ষমতায় বসার সুযোগ নিয়ে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা তুলে নেয়ার ব্যবস্থা করেন চক্ষু লজ্জার মাথা খেয়ে। অথচ প্রশ্ন তুললে কেমন শিশু সুলভ সারল্যে পাশ কাটিয়ে যান, দেখলে অবাক হতে হয়। অতি বড় অভিনেতাও যেটা করতে পারবেন না। ইউনূস সত্যিই খুব বড় দরের অভিনেতা। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির এই প্রশ্ন তুললে কি জবাব দিলেন ইউনূস, সেটা একবার শুনুন। ছিলাম যেটা যাওয়া ঠিক হবে না, যেহেতু আমি জগতের মানুষ নই। তো তারা আমাকে পারসুয়েট করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার। শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছো, তোমরা রক্ত দিয়েছো, কাজে আমার জন্য না হয় একটু চ্যালেঞ্জিং হলোই বা, তো আমি যাই। তো আমি রাজি হলাম, সেভাবে এসছি। কাজে এটা ভিন্ন জগৎ, এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছি, দেখা যাক কতদূর যেতে পারি। কিন্তু কিন্তু তার মধ্যে বুঝি নেই যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে, এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে। কাজে এই 4 মাস এইভাবেই গেছে আমার। ছিলাম আসা যাওয়ার প্রতিবারই মনে হচ্ছে এবারই বোধহয় জেলে যেতে হবে। মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি যে হয়তো ফেরা নাও হইতে পারে এবার। আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে, তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই, যেমনি আছে হবে। আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি, বলি যে রেখে দিলে রেখে দেবে, নিয়ে গেলে নিয়ে যাবে। আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা, এটা যেভাবে হবার হবে, এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই। যে বলে জেলে থাকলে তো এই করতে হবে, ওই করবো, এটা যখন কপালে আছে এটা আমি করে যেতে হবে। ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাকি উপদেষ্টারা তার সহকারী। সাংবাদিক নুরুল কবির যখন তাকে প্রশ্ন করলেন, আপনি কার উপদেষ্টা, কাকে উপদেশ দেন আপনি, এই প্রশ্নের উত্তরে ইউনূস কি বললেন সেটা একটু শুনুন। ওগুলো আমার মাথায় আসে নাই। নামটা কি উপদেষ্টা হলো না কি হলো, দায়িত্ব নিতে বলেছে, আমি দায়িত্ব নিতে। আমি জানি পজিশনের নাম না, উপদেষ্টা মানেই আপনি কাউকে। আমি এগুলো ব্যাখ্যার মধ্যে যাই নাই। বলছে আপনাকে দায়িত্ব নিতে হবে এই সরকারের, আমি দায়িত্ব নিয়েছি। কি নামটা কি দিল না দিল, কোথার থেকে মনে হয়েছে, বড় মনে হয়নি। মানে কারণ বলছে যে এটা এই ধরনের পরিস্থিতি এই ধরনের নামই হয়। কাজে আমার চ্যালেঞ্জ করার কিছু নাই, দুইটা ভিন্ন না। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যদিও সাধ্য মতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে ওদের দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। ডক্টর ইউনূস এত বিখ্যাত নোবেল জয়ী পণ্ডিত, কিন্তু তিনি জানেন না তিনি কার উপদেষ্টা, কাকে উপদেশ দেওয়ার দায়িত্ব তার।
স্বীকার করলেন একেবারে নিজের মুখে পরিষ্কারভাবে, স্পষ্ট কথায়, তিনি জানেন না কার উপদেষ্টা তিনি। এটা তার সরলতা ভাবছেন? যদি ভাবেন তাহলে ভুল। উত্তর দেওয়ার কিছু নেই বলে তিনি সরলতার ভান করে এড়িয়ে গেলেন। প্রশ্নের ভেতরে ঢুকতে হলে তাকে স্বীকার করতে হতো তিনি একটি অবৈধ সরকারের প্রধান। সংবিধান হাতে নিয়ে, সংবিধানের শপথ নিয়ে যে সরকারের প্রধান তিনি, সেই সরকারের কোনো ব্যবস্থা ওই সংবিধানেই নেই। অর্থাৎ সংবিধান তার সরকারকে বৈধতা দেয় না। সুতরাং প্রশ্ন এড়িয়ে যাওয়াই ভালো, সেটাতেই বাঁচার রাস্তা। তাই তিনি করেছেন, সঙ্গে যোগ করেছেন কি, মুখের মিষ্টি হাসি এবং শিশুর সারল্য। তিনি রাগেন না, রেগে যান না কখনো। এটাও বড় অপরাধীদের একটা খুব ভালো গুণ। রাজনীতি তিনি জানেন না, রাজনীতি তিনি করতে চান না, একথা বারবার বলেন। অথচ তিনি রাজনৈতিক দল তৈরি করেছিলেন 2007 সালে। আবার সেই দলের রাজনৈতিক দল তৈরির কথা বললে বলেন তিনি চাননি, বন্ধুদের চাপে পড়ে করেছেন। এক জায়গায় তিনি বলছেন যে, ওই ইন্টারভিউতেই তিনি এক জায়গায় বলছেন যে, আমি যখন বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যেতাম তখন বন্ধুরা আমাকে চেপে ধরতো, এই কথা বলে। তার মানে তার যে বন্ধুরা চেপে ধরতো তারা এয়ারপোর্টের ভেতরে সবসময় থাকে, এয়ারপোর্টের ভেতরে তাদের থাকার কথা, তারাই তাকে চেপে ধরেন। আবার দেখুন, এই 2025-এ করতে চলেছেন তিনি আবার সেই রাজনৈতিক দল, এবং সেই আগেকার মতো, আগের নাম দিয়েছিলেন বোধহয় নাগরিক শক্তি আগের দলের, এবার তারই ব্যবস্থাপনায় যে দল তৈরি করছে ছাত্ররা, তার নাম দিয়েছে কি, নাগরিক কমিটি। তিনি বলেন রাজনীতি আমার বিষয় নয়, অথচ এগুলো করছেন। কোনটা ঠিক বলে ধরবেন আপনি? আসলে দুটোই ঠিক, গল্পের ডক্টর জেকিল এবং মিস্টার হাইডের মতো। দেশ চালাবার যোগ্যতা তার নেই, এটা তিনি নিজেই মেনে নিয়েছেন। শুনুন সে কথা। সবাই আমার বন্ধু বান্ধব, সহযোগী, পরিচিত সব বলছে আপনি একটা করেন, আপনি একটা করেন, এই পেছনে লেগে রইল। তা আপনি ছাড়া পারবে না কেউ, এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন। এত ত্যক্ত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো। এই পথে আসতে যেতে এটা ঘোষণা, এই সাংবাদিকরা ধরলো, আমি যে হ্যাঁ আমি করবো, এই দিয়ে শুরু হলো। তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে যাচ্ছিলাম, চিটাগাং যাচ্ছিলাম, এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল, আর কোথাও না। তোর বলছে তাহলে এক সময় ধরলো যে তাহলে কি নাম দেবেন, আমি যে নাম ঠিক করি নাই, নাম ঠিক করলে আপনাদের জানাবো। তো এবার নাম ঠিক করছে না কি জান, তখন অবশ্যই একটা নাম দিলাম, এই যে এই নাম হবে নাগরিক শক্তি। তারপরে বুঝলাম যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা। তারপর বললো যে এটা মতামত নাও, সবাই বললাম যে এটা মতামত নেওয়ার যেটা কোনো রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম। নামও হলো, মতামতও হলো। তারপর আমি দেখলাম যে না, এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এর ভেতরে। তখন 10 সপ্তাহ প্রায় হবে। তখন বললো যে না ভাই, আমি কোনো রাজনৈতিক দলও করছি না, কিচ্ছু না। কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাও এরকম কোনো পরিকল্পনা ছিল না, এটা দীর্ঘমেয়াদী। কাজে আমি সেভাবেই বলেছি, ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এখন সবাই মিলে এটা সমর্থন করেছি আমরা, সেটা হলো বৃহত্তর একটা জিনিস। কিন্তু ইমিডিয়েট ছিল যে আমার সঙ্গে কথাটা হচ্ছে ছাত্রদের সঙ্গে, যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, তাকে জীবনে দেখিনি তাদের সঙ্গে আমার পরিচয় না। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। শুনলেন, তিনি বললেন দেশ চালাবার যোগ্যতা তার নেই, সম্মুখে বললেন। অথচ গদি আঁকড়ে পড়ে থাকার জন্য কি করছেন তিনি, সেটা বাংলাদেশের মানুষের অজানা নয়। শুনলে মনে হবে যেন ঔরঙ্গজেব, সেই যে বিখ্যাত উক্তি আছে না, যখন ভাইদের এক এক করে খুন করছেন, হত্যা করছেন, এক ভাইকে সঙ্গে নিয়ে আরেক ভাইকে হত্যা করা, সেই সময় এক ভাইকে তিনি বলছেন যে রাজত্বে আমার কি প্রয়োজন, আমি তো মক্কার পথে পা বাড়িয়ে আছি। পরে আবার সেই ভাইকেই তিনি খুন করেছিলেন, খুন করে সিংহাসন দখল নিয়েছিলেন। বাংলাদেশের এই নতুন সম্রাট উদাত্ত কণ্ঠে এই মুহূর্তে বললেন, দেশের সবাই আমার নিজের মানুষ, সবাইকে দেখা আমার কর্তব্য, কেউ আমার বিরোধী নয়, কেউ আমার পর নয়। আবার পর মুহূর্তে এই মানুষদের ধরতে, আওয়ামী লীগের কর্মীদের এবং তার বিরুদ্ধে যারা, তাদের ধরতে
চালু করে দিলেন ডেভিল হান্ট অপারেশন। সাংবাদিকরা তার মুখ খুলতে বাধ্য করছেন, তিনি বারবার বলছেন হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, তার আমলে সংবাদ জগতের কোনো স্বাধীনতা ছিল না। অথচ এই রুমিনা আক্তার তিনিই বলেছেন যে আমি তো এত বছর ধরে হাসিনার সমালোচনা করেছি, কিন্তু কোনোদিন কেউ আমাকে বাধা দেয়নি, যেটা এই আমলের সাংবাদিকরা সেই বাধার সম্মুখীন হচ্ছে। তা আওয়ামী লীগ কর্মীরা, এই সাংবাদিকরা, এরা কি অন্য দেশের মানুষ? একদিকে এই, অন্যদিকে গুন্ডা বদমাশদের রক্ষা করতে লাগিয়ে দেন নিরাপত্তা বাহিনী। ইনি এমনই চরিত্রের মানুষ। 32 নম্বর ভাঙা হচ্ছে যখন, সুধা সদন ভাঙা হচ্ছে যখন, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙা হয় যখন, তিনি চুপ থাকেন। ভাঙা শেষ হলো যখন, তীব্র নিন্দা করেন এই সব কাজকর্মের। কি 2 নম্বরই, কি দ্বৈত সত্তার মানুষ ভাবুন। ইনি সন্ত্রাসবাদী ইসলামী জঙ্গিদের গণহারে ছেড়ে দেন জেল থেকে, পরদিন চিন্ময় দাসদের জেলে ঢোকাবেন বলে, এবং তারপর শিশুর হাসি হেসে বলেন ধর্মের কোনো ভেদাভেদ নাই আমার কাছে। উদাহরণ দিতে গেলে শেষ হবে না, সুতরাং প্রসঙ্গের সমাপ্তিতে আসি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এ যুগের ডক্টর জেকিল, এই মুহূর্তে তাকে খেয়ে ফেলেছে বা গিলে রেখেছে মিস্টার হাইড। মিস্টার হাইডের মতোই তার হাতে রক্তের ছাপ। হাইড একটা খুন করেছিলেন আর ইউনূস খুন করেছেন কয়েক হাজার বাংলাদেশের মানুষকে। হাইড শেষ পর্যন্ত আত্মগ্লানিতে নিজেকে হত্যা করেছিল। ইউনূস কি করবেন? আত্মহত্যা? না, তার কোনো গ্লানিবোধ নেই। সুতরাং আত্মহত্যা কেন করবেন তিনি? কেন করবেন আত্মহত্যা? তবে বাঁচতে তিনি কিন্তু পারবেন না, কারণ পাপ বাপকেও ছাড়ে না। আপাতত এখানে থামছি। ধন্যবাদ।